এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের লকডাউন, সরকারে কি হচ্ছে, সেনাবাহিনীতে কি হচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমে আসি সরকারের। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে। সরকারের মধ্যে শুধু না, সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন, অন্য কারো না। কিন্তু জনগণের দল আওয়ামী লীগের এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি? লকডাউন আওয়ামী লীগ কি সফল করতে পারবে? চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে। কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন, আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি। কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন। এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি, সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন। কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভ্রান্তি মানে এটি একটি ডাহা মিথ্যাচার। গত 4 তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না। মাঠে থাকবো না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে। 7 তারিখে বৈঠক, 5 তারিখে উঠে গেছে। 5 তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে। আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি। তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মিথ্যাচার করেছেন। সেনাবাহিনী, আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা। এবং আরও আসার কথা, সুখের কথা আওয়ামী লীগের জন্য। এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি, আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2-3 দিনের মধ্যে জারি হবার কথা ছিল, এটাও জারি হচ্ছে না এখন পর্যন্ত। আমি এটি জানি, কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয়। এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না। আরও সুখের খবর, আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে 50% এখন আছে বা তারও কম, এটিও পুরোপুরি উঠে যাবে এই নভেম্বর মাস নাগাদই, বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে, ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে। ইউনূস পাগল হয়ে গেছে, ইউনূস সরকার পাগল হয়ে গেছে। হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটাকেও রাখা যায় কিনা, এখনো পর্যন্ত সফল হয়নি, সফল হবেও না। অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে। পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশানে যায়, তারা কি আওয়ামী লীগের উপরে অ্যাকশানে যাবে না। কারণ পুলিশের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পুলিশের পুলিশ সহকর্মী, কলিগ প্রায় 3500, 3200 থেকে 3500 পুলিশকে হত্যা করা হয়েছে। অনেক পুলিশ আজও নিখোঁজ, আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে। সেই পুলিশ ইউনূসের পাহারাদার হয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে, পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি? আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত 16 মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে, এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে। সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরও দুর্নাম হবে, আমাদের উপরে এমনি চাপ আছে, আরও চাপ বাড়বে। কাজেই ইউনূস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব, এটা হবে না, এটা হচ্ছে না। পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? স্পেস দেওয়া, আওয়ামী লীগকে স্পেস দেওয়া। এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সদ্ব্যবহার করা, সদ্ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা। এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনূসের প্রেক্ষাপট পাল্টে যাবে, এটি নিশ্চিত। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কত দূর কি করতে পারবে। তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয়, এটা আওয়ামী লীগের কর্মসূচি। বারবার বলছি, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি। আজকের অবস্থা কিংবা 1 বছর আগের 10ই নভেম্বর গত বছর এক নয়। কিন্তু
আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে 7 বার ভাববে। আজকে অবস্থাটা এইরকম। আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে, এটি নিশ্চিত। কারণ তাদেরকে অন্ততপক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে, এখন মাঠটাকে করে খেতে হবে। এই করে খাওয়াই আওয়ামী লীগ যদি জয় হয়, সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয়। একটা সরকার আসবে এই ওসের পরিবর্তে, সরকার এসে সব কিছু একটা টাইট করে ফেলবে, সব কিছু কন্ট্রোলে নিয়ে নেবে। এরপরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা দেরি হবে, 1 বছর লাগতে পারে। আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি। জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন। গতকাল থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেছে, আর্মি ওঠেনি এমন কোনো চিঠি নথিপত্র কোনো জায়গায় কোনো খবর নাই। কেউ একটা চিঠি দেখাক, আমি চ্যালেঞ্জ করব যে আর্মি ওঠেনি এমন একটা চিঠি দেখাক। কিন্তু আমরা তো গতকালকের কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার, বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত 5 তারিখে, এবং সেই দিনই উঠে গেছে। এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে। আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছি। মাঝখান থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন? আসলে ভয়ে, আতঙ্কে। আমরা তো গত 16 মাস যাবত একটা মিথ্যাচারের সরকারের মধ্যে আছি। রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করা হয়, ডক্টর ইউনূস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিষদ মিথ্যাচার করেন। আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে, পুলিশ জোরালো ভূমিকা পালন করবে, এটা করবে সেটা করবে। এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য। কিন্তু সোজা কথা, আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে, আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। এই মুহূর্তে পর্যন্ত। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভয়ঙ্কর রকমের শীত বলা যেতে পারে। আমি জাস্ট গতকাল কি ছিলাম আমেরিকাতে, আজকের একটা শীতের কবলে পড়েছি। আমার হাতের ডান দিকে আছে হচ্ছে ফিনল্যান্ড পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট, এবং হাতের বাম দিকে তাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেটি। কিন্তু আমি যেটি বলছিলাম যে এই হেলসিঙ্কির যে তীব্র শীত বা হিম, তার থেকেও হিম করা একটা খবর আছে, যেখানে আমার কাছে মনে হয় যে বিচারহীনতার যেই হিমশীতল গল্প, এটি ফিনল্যান্ডের এই হিমশীতল থেকেও অনেক ভয়াবহ। আমি আপনাদেরকে বলা যেতে পারে একটি ব্রেকিং খবর আমি আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনীর যে 25 সদস্যের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, যাদের বিচার এই ইউনূস গভর্নমেন্ট ইলিগালি করছে, তাদের স্বজনদের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে এবং ভেতরের কিছু ভয়াবহ খবর দিয়েছে। এর একটি বড় ব্যাপার হচ্ছে যে যেই কারাগারে আটকে রাখা হয়েছে, যেই ঘরটিকে কারাগার বলা হয়েছে, সেখানে তাদের উপরে রীতিমতো টর্চার চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে হিজবুত তাহরির যে অংশটি আছে সেনাবাহিনীর, তারা নানানভাবে এই বন্দীদেরকে, এই সেনাবাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, তাদেরকে নানানভাবে টর্চার করছে এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের নিয়ম কিছু ছাড়া তাদেরকে নানানভাবে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছে। এর মধ্যে বলে রাখা ভালো যে যেই আর্মি অফিসাররা আছে, তারা তাদের পছন্দ মতো আইনজীবী চেয়েছিল, কিন্তু সেনাপ্রধান যে ওয়াকারের নির্দেশে বলা হয়েছে যে কোনো লয়ার দেওয়া হবে না, আমরা যে লয়ার ঠিক করে দিব সেটাই। অর্থাৎ সেখানে যেই লয়ার, তাদের মনে হয় অ্যাডজুটেন্ট জেনারেল বা সামথিং কিছু একটা বলে, সেই লোকটি হচ্ছে কমপ্লিটলি একটা জামাতি, ইউনূসের খুব পছন্দের, ইউনূসদের ফ্যামিলি মেম্বারই ওরকম জামাতি এক লোককে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী হিসেবে। সেই লোকটি রীতিমতো কথা বলছে যে হ্যাঁ আপনারা তো এই করেছেন সেই করেছেন, মানে ওদেরই লয়ার ওদের এগেনস্টে কথা বলছে। কোর্টে কী করবে সেটা বলা বাহুল্য। ফ্যামিলি মেম্বাররা ভয়ঙ্কর রকমের কান্নাকাটি করছে, আমাকে এসে বলেছে যে এই ঘটনা চলছে, তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না স্বজনদের সাথে। এবং এই কাজগুলো করার আগে যখন এদের বিচারটা শুরু হয়, আপনারা জানেন যে সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর জেনারেলস, মিড লেভেল অফিসার, অনেক সিনিয়র অফিসাররা এটা সেনাবাহিনীর উপর এক ধরনের অপমান হিসেবে ধরেছে। এই খবর পাওয়ার পরে আমার কাছে পুরো জিনিসটাকেই একটা ভয়ঙ্কর
সিচুয়েশন মনে হয়েছে। আমাকে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা পরিষ্কার করে ফোনে বলেছে যে তারা ঠেকানোর চেষ্টা করেছে, ওয়াকারের এইসব অমানবিক কাজগুলো নিয়ে তারা যথেষ্ট কনসার্ন, এটাকে ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু এখানে হিজবুত তাহরির এবং জামাতপন্থী আর্মি অফিসাররা যেই ভয়াবহ অবস্থা করেছে, ওদেরকে ওই কারাগারে ক্যান্টনমেন্টের ভেতরেই মারতে পারে বলে বা আহত করতে পারে বলে এক ধরনের খবর আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামান এটা কেন করছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়াকারুজ্জামান যে এই লেভেলের ভিন্ডিকটিভ, এটি আমি জানতে পেরেছি সেই ডিজিএফআই কর্মকর্তার কাছে। ওয়াকার যখন চাকুরিতে ছিল, সেই চাকুরি থাকা অবস্থাতে যেই সব অফিসারদের সাথে তার নানানভাবে টক্কর হয়েছে বা সেই অফিসারদের স্নেহধন্য যে অফিসাররা আজকে ইন্ডাক্টমেন্টের শিকার হয়েছে, তাদেরকে এই বিচারের কাঠগড়াতে আনা হয়েছে, তাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। যেমন মেজর জেনারেল সাইফের কথা বলতে পারি, যে তাকেও আপনার এই অপরাধী করে তার নামেও সমন জারি করা হয়েছে। আমরা বলতে পারি র্যাবের খায়রুল ইসলাম, এই ধরনের ব্যক্তিদের কথা আমরা বলতে পারি। সেখানে আরও অফিসাররা আছে। সেটা হয়েছে যে এই মানুষগুলোর উপরে ওয়াকারের আগের থেকে রাগ ছিল। যেমন সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিলেন মেজর জেনারেল সাইফ। এই মেজর জেনারেল সাইফকে মানে শায়েস্তা করবার জন্য পরবর্তী সময় তাকে দুদকের লোক পাঠায়, কারণ সে কেন তার সাথে সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিল। আমাদের ডিজিএফআই সাবেক যেই মহাপরিচালক জনাব হামিদুল হক, সেই হামিদুল হকের প্রতি তার ভয়ঙ্কর রকমের ক্ষোভ, এই কারণে যে হামিদুল হকের কারণেই শোনা যাচ্ছে যে সেখানে নাকি জামাতিরা এখানে আসলে কনকার করতে পারেনি, জামাতিদের দিয়ে একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে, এগুলোতে বাধা দিয়েছে। এই ধরনের খবর কিন্তু আমাকে ডিজিএফআইয়ের কর্মকর্তারাই দিয়েছে। সুতরাং আলটিমেটলি যেটা হয়েছে যে ওয়াকারুজ্জামানের যে ব্যক্তিগত পুঞ্জীভূত ক্ষোভ এবং তার এইসব ইত্রামির কারণে যে এই আর্মি অফিসারদের বিচার চলছে, তাদের লয়ার দেওয়া হচ্ছে না, তাদের ঠিকমতো খাওয়া দেওয়া হচ্ছে না, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, এবং হিজবুত তাহরির এবং জামাতের লোকজনদেরকে সেখানে পাঠিয়ে নানানভাবে টর্চার করা হচ্ছে। যেসব সৈনিকরা ওদেরকে গার্ড দিচ্ছে ওইখানে, সেসব সৈনিকরাও অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কমপ্লিটলি ভেঙে যাচ্ছে। এবং একজন মেজরের সাথে যখন একজন সৈনিক খারাপ ব্যবহার করছে, এগুলো ভয়ঙ্কর আকারের ধারণ করেছে। আমি সেনাবাহিনীর সমস্ত অফিসারদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি, তাদের জানানোর জন্য, যত ইউনিট যত ক্যান্টনমেন্টে আছে, এবং আমি বলবো তাদেরকে সোচ্চার হওয়ার জন্য, এবং এই কুলাঙ্গার এই ওয়াকারের বিরুদ্ধে তারা যাতে উচ্চকিত হয় এবং এই ওয়াকারের বিরুদ্ধে তাদের কথা বলবার এবং ফুঁসে উঠবার আমি আহ্বান জানাচ্ছি, আমি অনুরোধ করছি। অনেক ধন্যবাদ ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে।